নয়না, নয়না, কেমন কেমন আছিস তুই? কোথায় ছিলি এতদিন? দিদি, আমি জানতে চাই না কি হয়েছে, কেন হয়েছে, যা কিছু হোক ওর সাথে। 2 বছর বাদে আমি আমার মেয়েকে পেয়েছি। আমি ওকে নিয়ে লখনৌ যাচ্ছি, তারপর তোমাদের যা খুশি তোমরা করো। দিদি, এত সহজ হবে না লখনৌ নিয়ে গিয়ে নয়নাকে রাখা। কেন সহজ হবে না সূর্য? নয়না 7 মাসের প্রেগনেন্ট। এখন তো আমরা বাচ্চাও নষ্ট করতে পারবো না। আরে আমি তো সেটা ভাবছি না রেখা। ওই রোহনকে পুলিশ ধরুক অথবা ওই শয়তানটা মরে যাক, আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছে, আমি আর ওকে কষ্ট পেতে দেবো না বলে দিলাম। আমাদের কিন্তু আর একটা মেয়ে আছে, ওর কথা তো ভাবো। আমরা যদি নয়নাকে এই অবস্থায় নিয়ে যাই, লোকেরা তো খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন আরে করবে। জাহান্নামে যাক লোকেরা, আমার মেয়েটাকে এক মুহূর্তের জন্য আর দূরে রাখবো না। আমার ফুলের মতো মেয়েটা কষ্ট পেয়েছে আর তুমি লোকের কথা ভাবছো। নয়না দিদি, ওই ওই রোহান তোকে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল? আমি নিজেও জানি না আঁচল। সবার কথা মনে পড়তো, রোজ মনে হতো বাবা আজ আসবে, আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে আঁচলের ফিউচার নষ্ট না হয় আর নয়নাও ঠিক থাকে। লোকেদের কথাকে অগ্রাহ্য করা যাবে না দিদি। তো কি করবো রেখা? জানি না দিদি, কিন্তু যা কিছু করব চুপচাপ আর সব বুঝে শুনে। রোহান তো কোনোদিনও দায়িত্ব নেবে না, ওর উদ্দেশ্য কোনোদিনও ভালো ছিল না। কিন্তু দিদি, আমাদের সবাইকে একসাথে সিদ্ধান্ত নিতে হবে, মন থেকে নয়, মাথা দিয়ে। পুলিশকে কি করে লোকাবেন? বলেই বা কি হবে? আর ঝামেলায় যেতে চাই না, নয়নার জন্যেও না, আমাদের জন্যেও নয়। এটা পুলিশ কেস, আমরা না বললেও ওরা ঠিকই জেনে যাবে। ওরা বসে থাকবে না, তখন কষ্ট আরো বাড়বে। কখনো মনে হয় সিদ্ধান্তগুলো হয়তো ঠিকই নিচ্ছি, তার ফলাফল যে কখন কি হতে পারে তার সবকিছু আমাদের হাতে থাকে না, সেগুলো সময়ের হাতে থাকে। ওই রকম অবস্থায় নয়না যখন বাড়িতে আসে, পরিবারে একটা ওলটপালট ঘটেই যায়। কিন্তু খুব তাড়াতাড়ি যে পৃথিবীতে আসতে চাইছিল তাকে আটকানো হয়তো আমার হাতে ছিল। চা কেমন আছে নয়না? আমি শুধু একবার আমার ছেলে রোহনের সাথে দেখা করতে চাই। কি এমন বিষে ভরে গেল ওর মনটা যে ওর নয়না আর নিজের জীবন শুরু হওয়ার আগেই শেষ করে দিল। 2014 অ্যাকচুয়ালি হয়েছিলটা কি? 2012 থেকে 2014 পর্যন্ত ঠিক কি হয়েছিল? আর এই রোহন নয়নাকে 2 বছর ধরে কোথায় আর কিভাবে লুকিয়ে রেখেছিল যে ওরা দুজন কোনোদিন কারো চোখে পড়েনি? আর স্যার, আপনি বলেছিলেন কেউ একজন ছিল যে এই সবের ব্যাপারে জানতো। এই কেসটা 2014-তে আবার ওপেন হয়, আর এবার কেস স্ট্যাটাস আলাদা ছিল। নয়না বাড়ি চলে এসেছিল, কিন্তু এখন এই কেসটা নয়নার প্রেগন্যান্সি আর ওর ওপর হওয়া ভয়ঙ্কর অত্যাচারের উপর ফোকাস ছিল। নয়না আপনাদের বাড়িতে? হ্যাঁ, আমরা ওকে বেনারস স্টেশন থেকে বাড়ি নিয়ে এসেছি। আর রোহন? ও ওকে ওখানেই ছেড়ে পালিয়েছে। এই 2 বছরে কোথায় রেখেছিল নয়নাকে? দেখুন, আমরা তো ওর সাথে কথা বলিনি। আমাকে এখনই নয়নার সঙ্গে কথা বলতে হবে। আমরা আপনাকে জানাতেই চাইছিলাম না,
কেন? কেননা ও নয়নার অবস্থা, আমরা এই প্রসঙ্গ আর তুলতে চাইছি না। একটা কথা পরিষ্কারভাবে বুঝে নিন, আপনার মেয়ে নয়নার সাথে অন্যায় হয়েছে। এই রোহন জঘন্য অপরাধ করেছে। আপনি নিজের মেয়ের জন্য ন্যায় চান না? আমি শুধু আমার মেয়ের একটা নতুন জীবন চাই, শুধু নতুন জীবন। ন্যায় না পেয়ে জীবনটা কি জীবন হবে? ওম প্রকাশ বাবু, ওর প্রাইভেসিকে নজরে রাখা হবে, কিন্তু আমাদের তো ওর সঙ্গে কথা বলতেই হবে। নয়নাকে স্টেশনে ফেলে রেখে পালিয়ে গেছে রোহন। মালতী দেবী, এবার ব্যাস, এই নাটকের জন্য আমাদের না আছে সময় না মুড। তাড়াতাড়ি বলুন, রোহন কোথায়? যদি আমাদের রোহন বাড়ি ফিরে থাকতো তাহলে কি আমরা আপনাদের জানিয়ে দিতাম না? না জানাতেন না, কারণ রোহন নয়নার যে অবস্থা করেছে, ও আমাদের হাতে ধরা পড়ুক সেটা আপনি কখনোই চাইবেন না। কি করেছে রোহন? নয়না এখন 7 মাসে প্রেগনেন্ট। রোহন, আপনি আবার নাটক করবেন না। স্যার, রোহানকে বাড়িতে পাওয়া যায়নি, আর এমন কিছু পাওয়া যায়নি যাতে প্রমাণ হয় রোহন বাড়িতে এসেছিল। আমি সত্যি বলছি স্যার, রোহন এখানে আসেনি এখানে। নয়না যদি ফিরে আসে ম্যাডাম, তাহলে আমরাও জানতে চাই রোহন কোথায় আছে। যদিও এরকমটা করে থাকে তাহলে কেন করেছে? কি হয়েছে অর্পিতা? ম্যাডাম, কি হয়েছে? কোনো প্রোগ্রেস? নয়না ফেরত এসেছে এলাহাবাদে। আর রোহন, ওরা 2 বছর কোথায় ছিল? রোহন নয়নাকে বারাণসী স্টেশনে ফেলে পালিয়ে গেছে। নয়না 7 মাসের প্রেগনেন্ট। কি? নয়না দেখো, ভয় পাওয়ার কিছু নেই। তুমি যতটা তথ্য আমাদের দেবে তত তাড়াতাড়ি আমরা রোহনকে ধরতে পারবো। ও নিজের বন্ধুদের সাথে আমাকে, আমার মনেও নেই ওই দিন। বুঝতেই পারিনি ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল। ব্যাস, ও বলল বাড়ি যাব। 2 বছর পর প্রথমবার আমরা অন্ধকার থেকে বেরিয়ে এসেছিলাম আলোতে। এই না, ধরো এটা। আমি টিকিট কাটতে যাচ্ছি, তারপর ট্রেন ধরবো। আমরা কোথায় যাচ্ছি রোহন? এলাহাবাদ, তোমার মামার বাড়িতে। যেখান থেকে তোমাকে তুলে এনেছিলাম না, সেখানেই ছেড়ে দেবো। তারপর তুমি যেখানে যেতে চাও সেখানে চলে যাও। বুঝতেই পারছিলাম না কেন 2 বছর পর আমাকে ছেড়ে দিচ্ছে। তবু আমি বসেছিলাম, ও ফিরলই না। আমি আরও কিছুক্ষণ ওখানে বসলাম। তারপর আমি আমার মাকে ফোন করলাম। আমি বেশি প্রশ্নই জিজ্ঞাসা করিনি, না ওকে না আমার নিজেকে। যাই 2 বছরে হয়েছিল, ওর পরে ও ফিরে আসতো বা না, আমার তাতে কিছুই এসে যেত না। এসে যেত নয়না, অনেক কিছু এসে যেত। নয়না, একবার ভালো করে ভাবো, তারপর বলো 2 বছর পর্যন্ত তোমায় কোথায় রেখেছিল। যদি আমরা একবার সেটা জানতে পারি তাহলে আমাদের রোহনকে ধরতে ভীষণ সুবিধা হবে। বল মা, কিছু অন্তত বল, আমরাও তো জানতে পারবো যে ও তোকে কোথায় রেখেছিল, যে 2 বছর ধরে তোর কাছে আমরা পৌঁছতে পারিনি। বল। ও আমাকে অন্ধকারে রেখেছিল বাবা। ওই ঘরে আলো একদম বিন্দুমাত্র আসতো না, আর আমার চিৎকার বাইরে যেত না। কেউ আছে? প্লিজ খোলো দরজা, প্লিজ খোলো, প্লিজ প্লিজ খোলো দরজা, প্লিজ কেউ আছো? প্লিজ দরজা খোলো, প্লিজ প্লিজ।
আমাকে আমাকে বাড়ি যেতে দাও। তুমি এরকম আমার সাথে জোর করতে পারো না। আমার বাবা আমাকে ঠিক খুঁজে বার করবে, তারপর দেখবে তোমার কি অবস্থা হয়। খুব পস্তাবে তুমি। আমার সঙ্গে কি হবে সেটা আমি আগেই জানতাম। যখন ঠিক করেছিলাম লখনৌতে যে এলাহাবাদ থেকে তোমাকে তুলে নিয়ে যাব। প্লিজ ছাড়ো, ছাড়ো, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। আমাদের মধ্যে যা ছিল তা খুব সুন্দর ছিল। প্লিজ ওই স্মৃতিগুলোকে নিজের হাতে নষ্ট করে দিও না। নষ্ট তুমি করেছো, তোমার বাড়ির লোক করেছে, তোমার বাবা করেছে। নয় না, আমি তোমাকে সত্যি ভালোবাসতাম। জানি আমি। তুমিও ভালোবাসতে। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও রোহন। আমি আজও তোমাকে সত্যি ভালোবাসি। নয় না, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এরকম কখনো করতে না। তাহলে তুমি আমাকে ভালোবাসো না? নয় না, হ্যাঁ বলো বলো। তুমি ওই রোহনই না যাকে আমি খুব ভালোবাসতাম। যাকে আমি ভালোবাসতাম ওই রোহন ভালো ছিল, ডিসেন্ট ছিল। তুমি একটা পশু, হিংস্র পশু, অচেনা তুমি একদম। তাহলে অচেনাই থাকবো, অচেনাই থাকবো আমি। তুমি এবার দেখতে পাবে। নয় না, তুমি যে জানোয়ার আমাকে বানিয়েছো না, তুমি এবার দেখতে পাবে সেই জানোয়ার কতটা জঙ্গলি হতে পারে। তুমি এবার দেখতে পাবে, তুমি এবার দেখতে পাবে। নয় না, ও আমার রেপ করেছে স্যার। একবার না, বারবার, দিনে রাতে, যখন ইচ্ছা তখন। কোথায় রেখেছিল ও তোমাকে? কোন জায়গায় নিয়ে গেছিল? আমি জানতেই পারতাম না ও আমাকে কোথায় কোথায় নিয়ে যেত। শুধু এটাই বুঝতে পারতাম যে এলাহাবাদ সিটির বাইরের কোনো জায়গা। ওই গাড়িটা কোনো জঙ্গলের রাস্তার দিকে নিয়ে নিয়েছিল। বুঝতেই পারছিলাম না কোন রাস্তায় এলাম, কোন রাস্তা টার্ন নিল, কিচ্ছু না। রাস্তায় কোনো মাইলস্টোন বা বিল্ডিং দেখেছিলে তুমি? যে কোনো কিছু? আমি ভেবেছিলাম যে কিছু না কিছু মনে করে নেব, কিন্তু ওর হাতে গান ছিল স্যার। ভয়ের চোটে আমার মাথায় কাজ করছিল না। নয় না, ওই দুটো বন্ধু কে ছিল? আমি শুধু ওদের মুখ চিনি। বোধহয় একজনের নাম কমলেশ। রোহন একবার ওকে নাম ধরে ডেকেছিল। কমলেশ, এই কাঠ কম পড়বে না তো? পড়লে আরো নিয়ে আসবো, আগে এগুলো তো শেষ করি। কমলেশ কি? কখনো পুরো নামটা শুনেছো? না স্যার, ব্যাস এইটুকুনি, শুধু কমলেশ। লখনৌতে পিএসআই যোগেশকে ফোন করো আর এই নামটা বলো। ওকে বলো যে রোহনের মা মালতীকে ইন্টারোগেট করতে, আর জিজ্ঞেস করুক কমলেশ নামে কোন বন্ধু ছিল ওর। হ্যাঁ স্যার। নয়না, আরেকটা ছেলের নাম তুমি আগে কখনো শোনোনি? আজ্ঞে না ম্যাডাম। আর নয় না, 2 বছর ধরে তুমি ও অন্ধকার ঘরেই বন্ধ ছিলে? হ্যাঁ স্যার, 2 বছর কোথাও বাইরে যাইনি। টয়লেট বাথরুমও ভিতরেই ছিল, খাবারও ভিতরেই আসতো। আর রোহন কিছু জামা কাপড় এনেছিল, টয়লেট বাথরুমও ভিতরেই ছিল, খাবারও ভিতরেই আসতো। আর রোহন কিছু জামা কাপড় এনেছিল। এগুলো সব তোমার সাইজের আর তোমার পছন্দেরও। তোমার মা জানে যে তুমি এই সব করছো, এখানে আছো? তুমি আমার মায়ের চিন্তা তো করোই না। ওনার আমাদের সম্পর্কে কোনো প্রবলেম ছিল না, বরং মা তো তোমাকে পছন্দ করত। শুধু তোমার বাবা আমাকে পছন্দ করতো না, যদিও কোনোদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার আমি করিনি। কিন্তু এখন যা করছো সেটা দিয়ে তুমি ওই রোহনের সমস্ত ভালোত্বটা নষ্ট করছো। রোহন, যেদিন আমরা এখান থেকে বাইরে বেরোবো না, পস্তাবে তুমি। এমনটা হবে না, নয় না, কোনোদিনও হবে না। এসব কেন করছো তুমি? এরকম এমন কি ভুল করে দিয়েছি আমি? তুমি এত কিছু হতে দিলে নয় না। তোমার বাবা আমার সঙ্গে অন্যায় করলো আর তুমি শুধু সেটা দেখলে না, বরং তার ভাগীদারও হলে। আচ্ছা, আমরা রিলেশনশিপে ছিলাম না, তুমি আর তোমার পরিবার এমন ব্যবহার করলো আমার সঙ্গে যেন আমি কোনো রাস্তায় ঘুরে বেড়ানোর ছেলে। এত জঘন্য অনুভব করালে আমাকে আর আমার মা কেউ, সেটা আমি ভুলতে পারবো না।
সেই অপমানটা আমি ভুলতে পারবো না, আর তারই প্রতিশোধ তোমার থেকে আর তোমার বাবার থেকে আমি নেবই। তোমার চিৎকার শুনতে পাই আমি, কিন্তু শুধু আমি, কিন্তু আমি শুনতে পাই না। না, আমি শুনতেই চাই না। এখানে শোনার মতন আর কেউ নেই, নয় না, আর কেউ নেই। সেই জন্য বলছি, যা কিছু ঘটছে সেটা চুপচাপ মেনে নাও। যা কিছু তোমার সঙ্গে ঘটছে তার জন্য দায়ী শুধুমাত্র তুমি। ওই সময় আমি বুঝতেই পারিনি যে এটা কতদিন চলবে। তারপর আস্তে আস্তে এটা আমার জীবন হয়ে যাচ্ছিল। দিন, সপ্তাহ, মাস কখন বেরিয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। ব্যাস রোজ ওটাই হতো, আর আমি সহ্য করতাম, রোজ সহ্য করতাম চুপচাপ। আমি কখনো ভাবতেও পারিনি যে একটা মানুষ এরকম খারাপ হতে পারে। আর তাও রোহন, সব সময় এই মনে একই প্রশ্ন বারবার ওঠে, যদি বাবা আমার আর রোহনের রিলেশনশিপটা আগে এগোতে দিতে পারত, তাহলে কি এই দিনটা দেখতে হতো। তারপর এটাও মাথায় আসেছে, যদি রোহনের মনটা এতটাই খারাপ ছিল তাহলে কোনো এক সময় তো সামনে আসতোই। নয়না, একটা কথা বলো, রোহন কি করে জানলো যে তুমি এলাহাবাদে এক্সাম দিতে গেছিলে? আমাদের কোনো কমন ফ্রেন্ড নেই অর্পিতা দিদি ছাড়া। না, তুমি কি কখনো এই কথা রোহনের কাজিন অর্পিতাকে বলেছিলে? কিছু মনে নেই স্যার, হয়তো কথায় কথায় বলে দিয়েছিলাম। দেখো নয়না, আমরা রোহনের পক্ষে কথা বলছি না, শুধু তোমাকে এটুকু বলছি রোহনের খুব খারাপ লেগেছে সবের জন্য। দিদি, আমি ওকে পুরোপুরিভাবে ভুলে গেছি। বাবা যা বলেছে করেছে ঠিক করেছে। আমার 12-এর বোর্ড এক্সাম দিদি। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ দিদি। আর আপনি প্লিজ রোহনকে এটা ভালো করে বুঝিয়ে দিন যে আমার কোনো ডিস্ট্রাকশন চাই না। তুমি ওর চিন্তা করো না নয়না, আমি ওকে বুঝিয়ে বলবো। তুমি পড়াশোনায় মন দাও। তোমার হল টিকিট এসে গেছে? সেন্টার তোমার স্কুলেই? না, আমি এলাহাবাদ থেকে এক্সাম দিচ্ছি, আমার পুরনো স্কুল থেকে স্পেশাল পারমিশন নিয়ে। হ্যাঁ স্যার, নয়না আমাকে বলেছিল যে ওর এক্সাম 8ই মার্চ থেকে শুরু হচ্ছে, আর ও এক্সাম দিতে এলাহাবাদ যাচ্ছে। কিন্তু স্যার, এই কথাটা আমরা রোহনকে জানাইনি। স্যার, আমরা আপনাকে বারবার বলে আসছি যে রোহন এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতেই পারে না। একা করতে পারে না, কেউ নিশ্চয়ই ওকে ভীষণভাবে সাপোর্ট করেছে, হয় নিজের মা কিংবা আপনারা দুজন। আপনি আমাদের উপর সন্দেহ করছেন না বলতে পারেন, বিশ্বাস করছি। আশিস, অর্পিতা, রোহনের এই বন্ধু কমলেশ কে? কমলেশ? আমরা কোনো কমলেশকে জানি না স্যার। রোহনের কোনো বিশেষ বন্ধু ছিল না, শুধু 2-1জনকেই দেখেছি। তাদের মধ্যে কেউ কমলেশ নয়। মালতী দেবী, রোহন কোথায় নয়নাকে আটকে রাখতে পারে? নিজের আত্মীয় পরিজন, শহর এবং গ্রামে যারা থাকেন, প্রত্যেকের নাম, নম্বর আর ঠিকানা এখানে লিখুন। রোহন আর আমি ছাড়া আমাদের আর কেউ নেই, কোথাও নেই। আমি তো এখনো বুঝতে পারছি না যে রোহন নয়নার সঙ্গে এমনটা কেন করেছে, কিভাবে। কেন সেটা রোহনই বলবে যখন ওকে আমরা ধরবো। কিভাবে করেছে সেটা আমরা বুঝতেই পারছি যে আপনি ওকে সাহায্য করেছেন। এটা কি করে বলছেন আপনারা? কারণ রোহন নয়নাকে নিজেই বলেছিল যে ওদের সম্পর্কটা নিয়ে আপনার কোনো আপত্তি নেই। আর আমাদের এটাই সন্দেহ যে আপনি জানতেন যে ও এলাহাবাদ যাচ্ছে নয়নাকে কিডন্যাপ করবে বলে। মিথ্যে কথা এসব। যদি আমি জানতাম তাহলে আমি রোহনকে যেতেই দিতাম না। আর আমি এখনো মানতে রাজি নই যে আমার ছেলে রোহন এমনটা করেছে। স্যার, এই রোহন ত্রিপাঠীর কল রেকর্ডস 2 বছর আগে জানিয়েছিলাম। ফোন রেকর্ডসকে এক একটা করে আবার চেক করলাম, কিন্তু এই কমলেশের ব্যাপারে কোনো রিড পেলাম না। আর এই রোহনের ব্যাপারে কি জানতে পারলে? স্যার, রোহনের মা, ওর মামাতো বোন আর জামাইবাবু একটা কথা ধরেই বসে আছে যে তার নাকি কিচ্ছু জানে না। যে মেয়েটাকে ভালোবাসলো সেই মেয়েটাকে 2 বছর ধরে এইভাবে টর্চার করলো,
কিভাবে এলো এই জঘন্য মানসিকতা? স্যার ইন্টেরিয়ারে এরকম কোনো জায়গা হয়তো খুঁজে রেখেছে যেখানে কোনো নেটওয়ার্ক নেই, আশেপাশে হয়তো কেউ নেই। আর এই কাজে দুটো বন্ধু ওকে সাহায্য করছে, একজন কমলেশ আর একজন অন্য স্যার কেউ। নয়নাকে যখন অপহরণ করা হয়েছিল তখন ওর বয়স মাত্র 17 ছিল, আর এই রোহন মাত্র 21 বছরের ছিল। তো এত ভয়ানক বদলা নিল, এই কাজটা কোনো নর্মাল মাথার লোক করতে পারে না স্যার। আমার তো মনে হচ্ছে যে এই রোহন মানসিকভাবে হয়তো একটু অসুস্থ হতো। কিন্তু মনীষ, যদি মানসিক অসুস্থতা থাকতো তাহলে তার সিমটম আগেই দেখা দিত। কিন্তু রোহনের মা, অর্পিতা, আশিস কেউ এই কথাটা একবারও উল্লেখ করেনি। ওরা তো এখনো ওর গুণগান করছে। যে অপরাধটা হয়েছিল সেটার মধ্যে আমি থেকেও ছিলাম না। আমি এই অপরাধটার সঙ্গে জড়িত, সেইভাবে জড়িত যেখানে আমি জানি না যে আসলে অপরাধ। চলে এসেছিস বাবা? হ্যাঁ মা। আচ্ছা, অভিনন্দন, ছেলে হয়েছে। আর নয়নাও এখন ঠিক আছে। মাত্র 19 বছরের আমাদের মেয়ে, এতে ওর কি দোষ ছিল? আমাদেরও তো কোনো দোষ ছিল না, দোষ ছিল শুধু কপালের, যেটাকে বদলানো যায় না বিদ্যা। এরকমটা হোক কেউ তো চায়নি, যখন হয়েই গেছে তো। কিন্তু সূর্য কোথায় পাঠাবে নয়নাকে? ও নিজেই একটা বাচ্চা মেয়ে, তার উপর একটা ছোট্ট বাচ্চা, কি করে থাকবে ও? কি করে হবে এইসব? শুনছ, রোহনের মা ফোন করেছিলেন। কেন করেছিল ও ফোন? আমাদের কাটা গায়ে নুন ছেটানোর জন্যে? উনি দেখতে চান বাচ্চাটাকে, নয়নাকেও। বিদ্যা, আমি আমার ছেলের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। যদি তুমি চাও তাহলে তোমার পা ধরে ক্ষমা চাইব। ভগবানের পা ছুলেও মাফ করব না আমি আপনাকে। আপনার প্রায়শ্চিত্ত শুধু নরকেই হবে। আর অভিশাপ দাও আমায়, রোহনকে ওর শয়তানির জন্য, আর আমায় এমন শয়তান ছেলের জন্ম দেওয়ার জন্য। কিন্তু বিদ্যা, একটা মিনতি তোমার কাছে। বুঝেছি, আমরা কেস তুলে নেব যাতে রোহন তার শাস্তি না পায়, তাই না? না না না, ওর তো সাজা পাওয়াই উচিত, আর সেটাও পাবে। কিন্তু নয়নার তো শাস্তি পাওয়া উচিত নয়, ও তো ছেলে মানুষ এখনো। আমার প্রায়শ্চিত্ত আর আফসোস একটাই, যে আমি নয়না আর ওর সন্তানকে আপন করে নেব। আমি নয়নাকে আমার বৌমা বানাতে চাই, আর ওই বাচ্চাটা আমাদের নাতি। এখানে ওখানে পাঠানোর চেয়ে ভালো কাছেই থাকুক, আমরা দেখা করতে পারবো। পাগল হয়ে গেছো? ওই যে ওই রোহন জানুয়ারি থেকেও খারাপ ব্যবহার করেছে আমাদের মেয়ের সাথে, তুমি নয়নাকে ওই বাড়িরই বধূ বানাতে চলেছো? তুমি ওদের কথা শুনলে কেমন করে? আর শুনলে তো শুনলে, তুমি আমাকে বলবার সাহস পেলে কি করে? প্রশ্নটা আমার মেয়ের জীবনকে ঘিরে, আর তার সন্তানের। আজ তো আমাকে সাহস জোটাতেই হতো। এমনিতেও এই সেই মেয়ে যে একটা সময় তোমার আহ্লাদের ছিল। সেই জন্যই আমি বলছি তোমাকে বিদ্যা, আমাদের বাড়ির মেয়ে ওদের বাড়ির বউ হয়ে কখনো যাবে না, এটা কিছুতেই হবে না। কারণ আমি খুব ভালো করে জানি নয়নের জন্য আমি যে সিদ্ধান্ত নেব সেটাই হবে সঠিক। দেখুন ওমবাবু, আমরাও জানি এটা সেন্সিটিভ ইস্যু,
কিন্তু যতক্ষণ না নয়না রোহনের সাথীদার কমলেশ আর ওর দ্বিতীয় সাথীর বর্ণনা না করে তাহলে স্কেচ হবে না, কেস এগোবে না। আপনি ছেড়ে দিন স্যার। রোহনের মা, রোহনের দিদি আর ওর জামাইবাবু তিনজনে রোহনকে মদত দিয়েছে আমার মেয়ের ক্ষতি করার জন্যে। আপনি তো ওদের কিছুই করতে পারলেন না। আর এখন আমার মেয়ের আবার চোখের জল ঝরাতে চাইছেন? ওর ঘাটাকে আরো খুঁচিয়ে দেবেন? দেখুন ওমবাবু, খোঁজ চলছে, কিন্তু আমাদের মনে হয় না ওর মা আর কাজিন ওর টাচে আছে। তাহলে আমার মেয়েটাকে অন্তত রেহাই দিন। ও নিজের মতো করে বাঁচুক, একটা নতুন জীবনও শুরু করতে চাইছে। একজন বাবা 2 বছর আগে নিজের মেয়েকে বাঁচানোর জন্য কাতর হয়ে আপনার কাছে গিয়েছিল। সে আজ হাত জোর করে মিনতি করছে, আমার মেয়েটাকে আর বিরক্ত করবেন না। মনীষ, এরকম তো অনেক ক্রিমিনাল আছে যারা বছরের পর বছর পুলিশের থেকে পালায়, কিন্তু শেষ পর্যন্ত আমরা ওদেরকে ধরেই ফেলি। কিন্তু এই ছেলেটা রোহন মাত্র 21 বছর ছিল যখন মেয়েটাকে নিয়ে পালালো, এত বড় কাণ্ড করলো, আর এখনো পর্যন্ত আমাদের রাডারের বাইরে। স্যার এটাকে পাগলামি, অবসেশন বা সাইকো মানসিকতা ছাড়া আর কি বলবেন? মনীষ, মানসিকতা যাই হোক না কেন, কিন্তু সত্যি এটাই যে রোহন একটা ওয়ান্টেড ক্রিমিনাল আর অনেকটা সময় ধরে পলাতক। স্যার, রোহনের মা মালতী ত্রিপাঠী প্রায় রোহনের ব্যাপারে গিভ আপ করে গেছেন। এখন তো নিজের উপরই ঘেন্না হয় যে এমন সন্তানকে কি করে পেটে ধরেছি, কেন জন্ম দিয়েছি ওকে। যতটা শোক পালন করার ছিল আমি পালন করেছি, এখন তো আমার চোখের জল শুকিয়ে গেছে। যদি ওকে কখনো দেখতে পান তাহলে ওকে ধরবেন না, সোজা গুলি করে দেবেন। ব্যাস, আমাকে একটা ফোন করে নিশ্চয়ই বলবেন যে আমার কলঙ্ক ধুয়ে গেছে। হতে পারে নাম পাল্টে বা আইডেন্টিটি চেঞ্জ করে এই রোহন অন্য কোথাও সেটেল করেনি তো? একবার ভাবো, ও কি পেল? ওম প্রকাশের প্রতিশোধ নেবার জন্য এইসব করলো? ওর ইগোতে আঘাত লেগেছিল, নিজেরই ভালোবাসা নয়নার সঙ্গে এরকম ব্যবহার করলো। এত ভয়ঙ্কর টর্চার। খিদে পায়নি তোর? আমি নয়না দিদির সাথে দেখা করতে চাই। তোর নয়না দিদি খুব ভালো আছে, খাবারটা খেয়ে নে। বাচ্চাটার সাথে কি করেছো তোমরা? হ্যাঁ বাবা, ছোট্টু কেমন আছে? আচ্ছা, তোমরা ওর সাথে কিছু? না বিদ্যা, আমি ওর সাথে কোনো খারাপ কিছু করিনি। ও যেখানেই থাকুক ভালো মা বাবা নিশ্চয়ই পেয়ে গেছে। এই অধিকারটা আমাদের নয়নারও ছিল। ওকে বাড়ি নিয়ে এসো না, এই অধিকারটা আমাদের নয়নারও ছিল। ওকে বাড়ি নিয়ে এসো না। এলাহাবাদ শিবানগরের পুলিশ স্টেশনের চার্জ নিলাম আমি 2017-র প্রথম দিকে। নয়না গুপ্তার কিডন্যাপিং এর ফাইলটা আনসলভড কেসের মধ্যে পড়েছিল, আর রোহন এখনো নিখোঁজ। স্যার, কালকে যে অর্ডার এসেছিল আমি সব আনসলভড কেসগুলো দেখছিলাম। বেশ কিছু কেস তো টেক আপ করাই হয়েছে, কিন্তু একটা 5 বছর আগের কেস এটা। অ্যাকচুয়ালি এই কেসে কোনো মুভমেন্টই হয়নি। নয়না গুপ্তা, কিসের কেস এটা? স্যার, লখনৌয়ে যে পুলিশ টিম আমাদের হেল্প করছে ওদের সাথে আমাদের কথা হয়েছে। স্যার, এই কেসের আগের ইনভেস্টিগেশন অফিসার সুনীল মিশ্রের সাথে আমার কথা হয়েছে। উনি রোহনকে ধরার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু সাকসেস পাননি। মিডল ক্লাস ফ্যামিলি থেকে এই ভিকটিমের প্রতিবেশী অর্পিতা, এই রোহন নামে ছেলেটির আত্মীয়। স্যার, লখনৌয়ে যে পুলিশ টিম রয়েছে ওরা আমাদের এটা বলল, এই ফ্যামিলি এখনো ওখানেই রয়েছে, ওখানেই বহাল তবিয়াতে থাকছে। 2014 শেষ পর্যন্ত রোহনের সাথে এই ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। কল্পনা, অনিল, যতগুলো আনসলভ কেস আছে ওপরের অর্ডার, সেগুলোকে টেক আপ করতে হবে। আমাদের এই কেসটা যে কোনো শর্তে হোক ক্লোজ করতেই হবে।
খোঁজ নিতে হবে যে 2014 পরে এই রোহন নামে ছেলেটা ফিরে আসেনি তো। রুটিন কেস এক্সারসাইজ ক্লোজিং এর কারণে এই কেসটা আমার হাতে এসেছিল। অ্যাবসলিউটলি রুটিন। স্যার 2012 থেকে রোহনকে ট্রেস করা যায়নি, 2014 সালেও ও ধরা পড়েনি। প্রেগনেন্ট অবস্থায় নয়নাকে ফেলে রেখে ও পালিয়ে গিয়েছিল। তাহলে 2017তে আপনি ওকে কি করে ধরলেন? পুরনো ফাইলে এমন কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর ছিল না। ওই প্রশ্ন 2012তেও ওঠেনি, এমনকি 2014তেও ওঠেনি। আর ওই প্রশ্নটাই 2017তেও কড়া নাড়ছে। আমরা সেই প্রশ্নটাই করলাম, আর আস্তে আস্তে পর্দাটা সরতে শুরু করলো। মালতী দেবী, হ্যাঁ, আপনি কি? আমি এএসআই কল্পনা মিশ্র, এলাহাবাদ পুলিশ থেকে। আবার কি ব্যাপার? সেটাই আমি জিজ্ঞেস করছি, কি ব্যাপার চলছে? রোহন আপনার টাচে আছে? আপনাদের তো রোজকার কাজ, তাও এই প্রশ্নটা আপনার খারাপ লাগছে। তাহলে আমাদের কথা চিন্তা করুন। রোহন তো আমাদের নিজেদের লোক, তাহলে আমাদের কত খারাপ লাগছে। দেখুন অর্পিতা দেবী, আমরা একটাই কথা জানতে চাই, এই এত বছরে রোহন একবারের জন্য ফোন করেনি আপনাকে? আগে না, একবারও না। আর এখন তো বিশ্বাস করি যে আর কখনো করবে না। এটা আমি কিনেছি রোহনের জন্য। যেদিন ও সামনে আসবে ওকে গুলি করে দেব, আর তারপর নিজের উপর। মালতী দেবী, এই বন্দুকটা আমাকে দিন। দেশে আইন আছে, এই ব্যাপারে আইন সাহায্য করবে আপনাকে। যখন ধরতে পারবেন তখন সাহায্য করবেন তো। 13 বছরের ছিল যেদিন ওর বাবা মারা গেলেন। দুটো জায়গায় কাজ করেছি ওকে বড় করার জন্য, ওকে ভালো মানুষ তৈরি করার জন্য। এত বছর ধরে একটাও লক্ষণ এমন ছিল না যার জন্য আমায় লজ্জিত হতে হয়। আর যখন চাকরি পাওয়ার বয়স এলো, নিজের জীবন গোছানোর বয়স এলো, তখন কি করলো? একটা নাবালিকা মেয়ের সঙ্গে। গত 5 বছর ধরে আমি জ্বালায় জ্বলছি, আর ততদিন জ্বলবে যতদিন না ওর কলার ধরে ওকে জিজ্ঞাসা না করি যে কেন করেছে এমনটা, কেন। নয়না নিজের বাবা মার সঙ্গে থাকে না, তাহলে কোথায় থাকে? স্যার, আমি সামনাসামনি জিজ্ঞেস করিনি, কিন্তু খোঁজর থেকে জানতে পেরেছি যে বাচ্চার ডেলিভারি হওয়ার পর নয়না কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছে থাকে গত 3 বছর ধরে। আর বাচ্চাটার খোঁজ নেই, হয়তো কোনো অনাথ আশ্রমে দিয়ে দিয়েছে। গতবার ওমপ্রকাশ নয়নাকে কিছু জিজ্ঞেস করতে বারণ করেছিল। আর রোহনের ওই বন্ধু কমলেশ আর অন্য বন্ধুর স্কেচও তৈরি হয়নি। স্যার, নয়নাকে ওর ফ্যামিলি কখনো লখনৌ নিয়ে যায়নি, ওর ডেলিভারি এখানেই হয়েছে, এলাহাবাদে। এটা শোনা গেছে যে রোহনের মা মালতী দেবী নয়না আর ওর বাচ্চাকে অ্যাকসেপ্ট করার অফারও দিয়েছিল। এই ফাইলের একটা ব্যাপার আমাকে খুব চিন্তিত করছে। যে রোহন কি করে জানতে পারলো নয়না এলাহাবাদ থেকে পরীক্ষা দেবে? এক্স্যাক্টলি। কেননা নয়না এই কথাটা শুধুমাত্র অর্পিতাকে বলে, আর অর্পিতা তার বয়ানে স্পষ্ট লিখেছে যে এই কথাটা সে রোহনকে বলেনি। তাহলে অর্পিতা কি মিথ্যে বলছে? স্যার, এটা তো বলা মুশকিল, কিন্তু আরও একটা বড় ব্যাপারে খটকা লাগছে। স্যার, এই রোহন আর নয়না যখন এদের অ্যাফেয়ার চলছিল, এরা ওদের এরিয়াতে বেশ ফেমাস ছিল। আমি যখন প্রতিবেশীদের সাথে কথা বললাম তখন সবাই একই কথা বলল, যে রোহন এরকম ছেলেই নয় যে নয়নার কিডন্যাপ করবে, রেপ করবে, আর 2 বছর ধরে ওকে আটকে রেখে প্রেগনেন্সির অবস্থায় ছেড়ে দেবে। তাহলে নয়নাকে জিজ্ঞেস করতেই হবে, কেননা হতে পারে যে অ্যাফেয়ারটা কখনো শেষ হয়নি। ওমপ্রকাশকে আবার জিজ্ঞেস করতে হবে, আর রোহনের জন্য লঞ্চ অপারেশন আবার শুরু করতে হবে। কোথা থেকে করব স্যার? 10ই মার্চ 2012-তে রোহন নয়নাকে যখন কিডন্যাপ করে তখনও ওর মামা সুরজ জয়সওয়ালের বাড়িতে এলাহাবাদে ছিল। শুরুটা ওখান থেকেই করা যায়। এই মুহূর্তে আমাদের নয়নার সঙ্গে কথা বলা খুব প্রয়োজন। আপনার কাছে কেসটাকে ক্লোজ করা খুব প্রয়োজন, কিন্তু আপনি এটা ভাবছেন না যে আমার মেয়েটার চোখের সামনে বারবার ওই অন্ধকারটা তুলে ধরা উচিত নয়? আমরা খুব কষ্ট করে এই কদিন বেঁচে রয়েছি ইন্সপেক্টর, ছাড়ুন না। কাটা খায় কেন নুন ছেটাচ্ছেন? বসুন। গত 5 বছর ধরে এখানে বসেছি, কথা বলেছি, কি হয়েছে? এবার হবে। যখন নয়না বলবে তখন হবে। কেননা আমার মনে হচ্ছে যে 5 বছর ধরে যেটা শুনে আসছিলাম সেরকম কিছু ঘটেনি। তার মানে এই যে হয়তো নয়নাকে কিডন্যাপ করাই হয়নি।
তার মানে 7ই মার্চ 2012-তে নয়না আপনার বাড়িতে ছিল এই এলাহাবাদে? হ্যাঁ নিশ্চয়ই। রোহনও এখানেই ছিল এলাহাবাদে। আর 7ই মার্চ সন্ধেবেলা আপনি আপনার স্ত্রীর সঙ্গে বারাণসী গিয়েছিলেন একটা বিয়েতে অ্যাটেন্ড করতে। হুম। তাই 7ই মার্চ সন্ধেবেলা আর 8ই মার্চ যখন নয়না পুরোপুরি একা ছিল তখন কিডন্যাপ হলো না কেন? আপনি একটু খুলে বলুন না কি বলতে চান। অবশ্যই বলবো। আগে নিজের সন্দেহটা দূর করে নিই যে রোহন কেন 3 দিন অপেক্ষা করলো, প্রথম অথবা দ্বিতীয় দিন কেন কিডন্যাপিং করলো না। আপনি আশা করেন যে প্রশ্নটার উত্তরও আমরাই দেব? এবার এই প্রশ্নের উত্তরটা নয়না দেবে। আর এটা বিশ্বাস করতে পারেন যে নয়নার জবাবটাই এই কেসটাকে ক্লোজ করতে সাহায্য করবে। হ্যাঁ, 8, 9 আর 10ই মার্চ 2012 এই 3 দিন। দেখুন, আমি বুঝতে পারছি অনেক পুরনো জিনিসের খোঁজ করছি, কিন্তু এটা খুব জরুরি এই কেসের ব্যাপারে। একটা রেকর্ডও যেন বাদ না না যায়। স্যার, আমি শুধু আপনার এরিয়াতে নয়, এলাহাবাদের সমস্ত পুলিশ স্টেশনের সাথে কথা বলেছি। আমি জানি এটা সবার জন্য একটু মুশকিলের, কিন্তু স্যার এটা করাটা ভীষণ প্রয়োজন। কেসটা 5 বছরের হয়ে গেছে, আর 5 দিনও দেরি করা ঠিক হবে না। আর কোনো পথ নেই? নিয়ে আসি নয়নাকে। 3 বছর বাদে আবার জিজ্ঞাসাবাদ কেন সূর্য? পুলিশকে যা করবার করতে দিন। আরে করণ বাবা, দেখ কে এসেছে। করণের বাবা এসেছে। যাও মায়ের কাছে। চলো রেডি হয়ে যাও, বাইরে থেকে ঘুরে আসবো, আর রাতে বাইরে থেকে খেয়ে নেবো। নয়না, তুমি তোমার বাবাকে আমার সাথে অন্যায় করতে দিলে, আর তুমি শুধু সেটা দেখলে না, বরং তার ভাগীদারও হলে। তোমার চিৎকার শুনতে পাই আমি, কিন্তু শুধু আমি। কিন্তু আমি শুনতে পাই না। না, আমি শুনতেই চাই না। বুঝতে কেন পারছেন না? নয়নার এই দুর্ঘটনা ভুলতে কত সময় লেগেছে। আপনি কি খুঁড়ে বার করতে চাইছেন? কেননা যতক্ষণ আমরা খুঁড়বো ততক্ষণের গোড়ায় যেতে পারবো না। আমরা রোহনের থেকেও খুঁড়ে বার করছি। রোহনকে? হ্যাঁ ওম প্রকাশ বাবু, এই মুহূর্তে রোহন আমাদের হেফাজতে। আর ও যেটা বলছে সেটা আপনাদের বয়ানের সঙ্গে মিলছে না, সেই জন্য নয়নার সঙ্গে কথা বলবো আজকেই। আর এটা কোনো রিকোয়েস্ট নয়, অর্ডার। কি হয়েছে? আজ অফিস লেটে যাবে? না, এই এবার যাব। আর শোনো, মনে হচ্ছে আমাকে আবার এলাহাবাদ যেতে হবে। কেন? আবার কি হলো? কি? রোহনকে খুঁজে পেয়েছেন আপনারা? কোথায় ছিল ও? কোথায় ও? মালতী দেবী, আপনি এলাহাবাদ চলে আসুন। চাইলে আশিস আর অর্পিতাকেও আনতে পারেন। আমরা এই কেসটা ক্লোজ করতে চলেছি। আপনি কেসটা হাতে নিতেই বুঝে গিয়েছিলেন যে ব্যাপারটা অন্যরকম, আর রোহনকে খুঁজেও পেলেন। স্যার, 10ই মার্চ 2012 তারিখে নয়নার অপহরণ হয়েছিল। আপনি এই ডেটটার উপর খুব জোর দিয়েছিলেন। আচ্ছা, এই ডেটটা কি আপনার কাছে খুব অদ্ভুত লেগেছিল? একটু নয়, অনেকটাই অদ্ভুত লেগেছিল। এই অদ্ভুত ব্যাপারটা 2012-র ইনভেস্টিগেটিং টিমও ফিল করে, কিন্তু হয়তো অন্যান্য কেসের চাপের কারণে ওনারা এই ব্যাপারটাকে ওভারলুক করে যান। নয়না গুপ্তা 7ই মার্চ এলাহাবাদ পৌঁছয় নিজের পরীক্ষা দেওয়ার জন্য, যেটা 8ই মার্চ হওয়ার কথা ছিল। আর স্যার 7ই মার্চ ওর মামা সুরজ জয়সওয়াল আর মামি রেখা জয়সওয়াল বারাণসীর জন্য রওনা হয়েছে বিয়ে অ্যাটেন্ড করবার জন্য। আর এখানে আমাদের কাছে সুরজ জয়সওয়ালের স্টেটমেন্ট রয়েছে। ওনার বক্তব্য অনুযায়ী 8ই মার্চ বিয়ে শেষ হতেই ওনারা বেরিয়ে পড়েন, আর 9ই মার্চে ওনারা এলাহাবাদ পৌঁছন, কেননা ওনার অফিসে কিছু কাজ ছিল। আর 10ই মার্চ সকালবেলা নয়না গুপ্তা কিডন্যাপড হয়। স্টেটমেন্টে তো তাই আছে স্যার। রোহন ত্রিপাঠী 7ই মার্চে লখনৌ থেকে এলাহাবাদের জন্য বেরোয়। যদি এটা মেনে নিই,
যে রোহনই নয়নাকে কিডন্যাপ করেছে, তাহলে ও কিডন্যাপিং এর আগে প্ল্যানিং অবশ্যই করেছে। একদম। তাহলে যদি আমরা এটা ধরে নিই যে রোহন কোনো গোপন সূত্রে খবর পেয়েছিল যে নয়না গুপ্তা এলাহাবাদে নিজের মামার বাড়িতে রয়েছে, তাহলে এলাহাবাদে আসার পরে রোহন নিশ্চয়ই কিছু খোঁজ নিয়েছিল, কিছু অবজার্ভ করেছিল যে নয়না গুপ্তা বাড়ি থেকে কখন বেরোচ্ছে, বাড়িতে একা কখন থাকছে, আর বাড়িতে কে কে রয়েছে, এইরকম আর কি। কেননা কিডন্যাপিং কেসে এই জাতীয় খোঁজ নেওয়া হয়। রাইট স্যার। তাহলে রোহন নিশ্চয়ই জানতো যে নয়না গুপ্তা 8ই মার্চ বাড়িতে একা থাকবে, বা হয়তো 9ই মার্চেও। কিন্তু ও কিডন্যাপিংটা করলো 10ই মার্চে সকালবেলা। 8ই মার্চ যখন নয়না গুপ্তা বাড়িতে একা ছিল, তখন কিডন্যাপ করাটা অনেক সহজ হতো, কিংবা তখন যখন ওর মামা বিয়ে থেকে ফিরে আসে। তার মানে স্যার আপনার মনে হচ্ছে কিডন্যাপিংটা পুরোটা বোগাস? যদি স্যার আমরা মেনেও নিই কেসের থিওরিটা বোগাস, কিন্তু 2 বছরের টর্চার, কিডন্যাপিং, প্রেগনেন্সি, স্যার নয়নার বাচ্চা হয়েছে। হ্যাঁ, এই কিডন্যাপিং এর পুরো থিওরিটাই বোগাস। এটা আমার কিন্তু সন্দেহ নয়, আমার বিশ্বাস। এখন প্রশ্ন এটাই, যদি এই কিডন্যাপিং এর থিওরিটা বোগাস হয়, তাহলে আসল ব্যাপারটা কি, সেটাই আমাদের জানতে হবে। আমার এটা মনে হচ্ছে যে ওই নয়না গুপ্তাই রোহনকে নিজের এলাহাবাদে যাওয়ার খবরটা দিয়ে দেয়, আর রোহন ত্রিপাঠী 7ই মার্চ লখনৌ থেকে এলাহাবাদ নয়না গুপ্তার কথাতেই এসেছিল। রোহন, 7ই মার্চ আমি এলাহাবাদ যাচ্ছি। আমার এক্সাম 8ই মার্চ থেকে শুরু হচ্ছে। 7 তারিখের বিকেল থেকে 12 তারিখ অবধি মামা বেনারসেই থাকবে বিয়ে অ্যাটেন্ড করতে। আমি এই 5 দিন বাড়িতে একাই থাকবো। এটা আমার সূর্য মামার বাড়ির অ্যাড্রেস। মা, বাড়িতে সর্ষের তেল শেষ হয়ে গেছে, আমি বাজার থেকে নিয়ে আসবো। ঠিক আছে মা। নয়না, তোমার চিৎকার আমি শুনতে পাই, কিন্তু শুধু আমি শুনতে পাই না। না, আমি শুনতে চাই না। আর কেউ নেই শোনার, আর কেউ নেই শোনার মতো। বলা হয় যে একটা সত্যি লুকোতে গিয়ে 100টা মিথ্যে বলতে হয়, কিন্তু এটাও সত্যি যে 1000 চেষ্টা করেও সত্যি গোপন করা যায় না। এই কেসটাতেও 5 বছর পরে একটা বড় সড় মিথ্যে ধরা পড়ে যায়, আর একটা ভয়ঙ্কর সত্যি সবার সামনে এসে পড়ে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.